আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার রফিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স প্রিমিয়াম 2.0 তোমাদের পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের লেকচার 5-এ স্বাগতম। আজকে আমরা তোমাদের বস্তুর উপর তাপের প্রভাব এটা নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আমি যদি একটু দেখাইতে চাই, তো এটা হচ্ছে আমি স্লাইড তৈরি করে নিয়ে দেখাই নর্মালি, যেমন হচ্ছে যে এরকম যে কি কি হচ্ছে, হ্যাঁ, যে কি কি হচ্ছে কি হচ্ছে না। তো এইভাবে পড়ানোটা কিন্তু বেশি বেটার, যে তোমাদের বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলোকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করার। বাট তোমাদের মধ্যে দুইজন দুইজন নাম উল্লেখ করবো না, তো তারা হচ্ছে আমাকে বলছে যে মানে স্পেশালি যারা সিবি ব্যাচে আছে, কেমিস্ট্রি বায়োলজি, মানে ওরা হচ্ছে স্লাইডে লেখা পছন্দই করে না। ওরা মনে করে মানে তারা আর কি কমপ্লেন করছে যে আমরা যেন লিখে লিখে পড়ে। মানে ধরো হচ্ছে সাপোজ আমি এই কথাটা বলি যে এখানে যেমন এখানে কি আছে, গলনাঙ্কের সংজ্ঞা। এখন দেখো এইটা এভাবে কিন্তু লেখাটা একটা কি টাইম ওয়েস্টিং এর একটা ব্যাপার না। আমি যদি তোমাকে মেন কথাটা বুঝাই দিই, বুঝাই আমাকে তো তারপর তোমাকে এমন একটা কিছু দিতে হবে যেন তুমি পরীক্ষা হলে এটা লিখতে পারো, তাই না? যেমন আমি তোমাকে তো অনেকভাবে বুঝাবো যে গলনাঙ্ক এক্স্যাক্টলি কি কি হ্যানতে না বুঝাবি, বাট পরীক্ষা হলে তো তুমি আমার বোঝানোটা লিখবা না, তুমি ফাইনাল একটা সংখ্যা লিখবা। তো ওই ফাইনাল সংখ্যাটা যদি হয় লিখে দিয়ে দিই, তাহলে কি একটু টাইম সেভ হয় না? বাট শোনো, যাদের স্লাইড রেডি থাকে তার মানে কি জানো, ওই টিচাররা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসছে পড়ানোর জন্য। আর স্লাইড প্রিপারেশন না, মানে হুট করে এসে আমি এভাবে লেখা শুরু করছি, চলো আজকে আমরা পড়বো গলনাঙ্ক। এর মানে কি ওই টিচার তোমাদের জন্য টাইম আগে থেকে সেভ করে নাই, বুঝতে পারছো? ওই টিচার তোমাদের জন্য আগে থেকে টাইম সেভ করে নাই। এখন বলতে পারো ভাইয়া তাহলে হোয়াইট বোর্ডে যারা পড়াইতো, হোয়াইট বোর্ডেরটা আর এইটার তো একটু আলাদা ডিফারেন্ট, তাই না? টেকনোলজি আগাবে, প্রযুক্তি আগাবে। তো যাই হোক, তোমাদের সবাইকে স্যাটিসফাই করে আজকে আমি কি করবো, তোমাদের হচ্ছে আজকে আমাদের পড়ার টপিক আসবে হচ্ছে এইটা। আজকে পড়ার টপিক আসবে হচ্ছে কি তোমাদের এইটা, যে বস্তুর উপর তাপের প্রভাব। বুঝতে পেরেছো? আমরা আজকে পড়বো হচ্ছে যে বস্তুর উপর তাপের প্রভাব। তো হচ্ছে ফার্স্টে আমি নিজের মতন এক্সপ্লেনেশনটা দিই, তারপর আমি তোমাদের বই দাগাই দেবো, ঠিক আছে? যে তোমরা বইয়ের এখান থেকে কি কি লাইনগুলো টার্গেট করবে, তাহলে তো আর সমস্যা হবে না। দেন আমি আবার আমার স্লাইডটাও দিয়ে দিব, যে দেখো তোমরা এক্স্যাক্টলি কোন লাইনটা বেশি ফোকাস করবে, ঠিক আছে? তাহলে আই হোপ সো কোনো সমস্যা হবে না, থিওরি আলোচনা হবে। ওকে, আচ্ছা, ফার্স্টে হচ্ছে বস্তুর ওপর তাপের প্রভাব। এখন কেমন বস্তু আমরা আলোচনা করি, কঠিন নিয়ে, ঠিক আছে? তো এখন যে কোনো কঠিন পদার্থ হতে পারে, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আমরা যখন এরকম কোনো বস্তুর ওপর তাপের প্রভাব আলোচনা করব, এক্সাম্পল হিসেবে, হ্যাঁ, এখানে কোন পদার্থ, আমরা এখানে যে বস্তুটা নিব সেটা আমরা আসলে একটু পানি নিই। পানি নিলে বেশি বেটার হয়, কারণ পানির তিনটা অবস্থা না আমরা আসলে দেখছি। যেমন হচ্ছে আমরা পানি জানি তিনটা অবস্থা কি কি বলতো, ওর হচ্ছে কঠিন, মানে যেটাকে আমরা বলি হচ্ছে বরফ, তাই না? তারপর ওর তরল আছে, যেটাকে আমরা বলি হচ্ছে পানি, এক্স্যাক্টলি যেটা পানি। দেন হচ্ছে ওর বায়বীয় অবস্থা আছে, তাই না, যেটাকে আমরা বলি গ্যাস। এটা হচ্ছে আমরা চোখে দেখি নাই, বাট আমরা তো ফুটতে দেখছি পানি এরকম ধোয়া ধোয়ার মতন। তো এই পানি নিয়ে আমরা বেশি এক্সাম্পল দিব, তাহলে আমাদের জন্য বেটার হবে। আচ্ছা, তো পানি যখন কঠিন অবস্থায় থাকে, আমরা জানি কঠিন অবস্থার বৈশিষ্ট্যটা কি। এখানে যে অণুগুলো থাকে তারা খুবই কাছাকাছি থাকে, তারা খুবই কি থাকে বলো তো, ক্লোজ থাকে, কাছাকাছি অবস্থায় থাকে। আর তাদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। তাহলে আমি যদি একটু এখানে ব্যাখ্যা করি, এগুলো কিন্তু পুরোপুরি আমার নিজের মতন ব্যাখ্যা, বইয়ের সাথে মানে কানেকশন করেই তোমাদেরকে ব্যাখ্যাটা দিচ্ছি। তো আমরা জানি এটা যদি কঠিন হয়, তাহলে কঠিনের কি কি প্রপার্টিস আমরা বলতে পারি। এখানে যে এই অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল, অণুগুলোর অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, তাই না? আর কি হয় বলতো, আন্তঃআণবিক দূরত্বগুলা খুবই কম, কাছাকাছি আছে, আন্তঃআণবিক দূরত্ব কম। এই যে দেখছো, এগুলোতে একটু টাইম ওয়েস্ট হয় না, এভাবে না লিখে আনলে এর জন্য টাইম ওয়েস্ট হয়, বাট সমস্যা নেই, তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আন্তঃআণবিক দূরত্বটা কি হয় বলতো, কম হয়। আচ্ছা, যখন এই কঠিন পদার্থে আমরা যখন তাপ দিই, কি দিই, তাপ দিচ্ছি, আমরা কি দিচ্ছি, তাপ দিচ্ছি, বুঝো, আমরা কি দিচ্ছি, তাপ দিচ্ছি। তো আমরা জানি তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপ দিলে কি হয়, তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পায়, খুবই ইম্পর্টেন্ট। তাপ তাপ দিলে বস্তুর, মানে এই পদার্থের, তাপ দিলে পদার্থের বা বস্তুর, হ্যাঁ, কি হয় বলতো, তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পায়। এখন আমরা আগে থেকে শিখে আসি, তাপ দেখো অণুগুলোর মধ্যে কম্পন আছে, তাপ দেওয়া হলে এই কম্পনগুলো বেড়ে যায়,
তাপ দেওয়া হলে এই কম্পনগুলো কি হয়ে যায় বলতো, বেড়ে যায়। এই যে বেড়ে যে যায়, বেড়ে যেতে যেতে কি হয়েছে জানো, আন্তঃআণবিক দূরত্বগুলো বাড়তে বাড়তে এদের মধ্যকার যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা সেটা কমতে থাকে, দূরত্ব বাড়তে থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমতে থাকে। এরকম হইতে হইতে আমরা একসময় দেখি যে এটা কঠিন থেকে তরলে পরিণত হয়ে যায়। কঠিন থেকে একসময় কি হয়ে যায়, তরলে পরিণত হয়ে যায়। তার মানে কি, তাপ দেওয়ার কারণে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমরা এক সময় দেখবো যে ও তরলে পরিণত হওয়া শুরু করবে। দেখো এক সময় কি হয়ে যাবে বলতো, তরলে পরিণত হওয়া শুরু করবে। বাট এই জায়গাটাতে আমি আগে তরলে পরিণত হওয়াটাকে আর দেখাতে পারবো না, আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হয়ে গেছে, ধরো এই যে তরল হয়ে গেছে। তরল মানে কি, অনেক দূরে দূরে অবস্থিত। ঠিক আছে, তরল মানে কি, অনেক দূরে দূরে অবস্থিত। এটা জাস্ট মানে কাল্পনিক একটা চিত্র যে অণুগুলা এখন দূরে দূরে চলে গেছে। তো এইটাকে আমি বুঝাচ্ছি কি, তরল অবস্থা। এটাকে আমি কি বুঝাচ্ছি, তরল। এই তরল অবস্থায় কি আন্তঃআণবিক আকর্ষণ বলটা আগের থেকে কম আর আন্তঃআণবিক দূরত্বটা আগের থেকে বেশি। বাট এই যে কঠিন থেকে যেই সময় তরল হওয়া শুরু করবে, কঠিন থেকে, দেখো ফার্স্টে একটা বস্তুকে আমি তাপ দিলাম আর হুট করে ও লিকুইড হয়ে যাবে, মানে কঠিন পদার্থ মানে বরফকে তাপ দিলাম আর হুট করে লিকুইড হয়ে যাবে এমনটা না। ও আগে বরফই আছে, বরফ আছে, বরফ আছে, তাপমাত্রা বাড়তেছে, একটা সময় যে গলা শুরু করবে, একটা সময় যে কি হয়ে যাবে, গলা শুরু করবে, অর্থাৎ তরলে পরিণত হওয়া শুরু করবে। বুঝতে পারছো, একটা সময় তরলে পরিণত হওয়া শুরু করবে। তার মানে কঠিন পদার্থের কি হবে বলতো, তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে এক সময় তরলে পরিণত হওয়া শুরু করবে, পরিণত হওয়া শুরু করে বা শুরু হয়। এইটাকে আমরা বলি, এই কঠিন পদার্থের গলন, মানে ও এখন গলা শুরু করছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গলন। সংজ্ঞাগুলোকে সুন্দর করে লিখে দেওয়া আছে, সমস্যা নাই, তোমার স্লাইডে পেয়ে যাবা। এটাকে বলে গলন। তার মানে গলন কি, যেই সময় মাত্র গলা শুরু করবে, হ্যাঁ মাত্র কি হবে বলতো, শুরু করবে। আর যে তাপমাত্রায় এটা হয়, যে তাপমাত্রায় গলা শুরু করে, হ্যাঁ যে তাপমাত্রায় তরলে পরিণত হওয়া শুরু করে বা গলন শুরু হয়, যে তাপমাত্রায় গলন শুরু হয় তাকে গলনাঙ্ক বলে, গলনাঙ্ক বলে। ঠিক আছে, অন্যান্য পদার্থের বেলায় গলনাঙ্ক বলবো, ঠিক আছে, পানির বেলাও গলনাঙ্ক বলে, আবার আমরা যে নিম্ন স্থিরাঙ্ক বলে থাকি, আমরা যে তাপমাত্রা স্কেল শেখার সময় শিখছিলাম। তো বুঝে গেছে, যে তাপমাত্রায় গলা শুরু করবে তাকে বলবো গলনাঙ্ক, আর এই যে গলা শুরু হয়েছে এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে গলন। বাট এখন এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে। কি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে জানো, আচ্ছা গলনের সময় কি হচ্ছে, গলনের সময় মনে রাখবা, যখন গলন হচ্ছে, গলনের সময় আসলে একটা কি হচ্ছে বলতো, কঠিন তরলে পরিণত হয়। কঠিন থেকে কি হচ্ছে বলতো, তরল হচ্ছে, কঠিন থেকে তরল হয়। এটা বুঝতে পারছি, এই সময় কঠিন থেকে তরল হয়, এই সময় কঠিন থেকে তরল হয়। আর খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই সময় তাপমাত্রা বৃদ্ধি হয় না, তাপমাত্রা বৃদ্ধি হয় না। কি বললাম, কথাগুলো কেমন কেমন জানি লাগতেছে। ফার্স্ট দেখো, তোমার কাছে অনেক বড়, মানে খুবই ঠান্ডা একটা বরফ আছে, তুমি এখন তাপ দিচ্ছ, ওর তাপমাত্রা বাড়তেছে। ফার্স্টে মনে রাখবা, তাপ দিলে কোনো বস্তুর কি হবে, তাপমাত্রা বাড়বেই, বাড়তে 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 কঠিন একসময় তরলে পরিণত হওয়া শুরু করবে। বুঝে গেছে, শুরুতেই তরল হবে এমনটা না, ওইটা ডিপেন্ড করবে কত টেম্পারেচারে ছিল, এখন তুমি কত তাপ দিচ্ছ ডিপেন্ড করবে। বাট দিবা, আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। মনে রাখবা, তাপমাত্রা কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাইতে 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 একসময় যে তরলে পরিণত হওয়া শুরু করবে, কঠিন থেকে তরল হয়। এটাকে আমরা বলি ভৌত অবস্থা পরিবর্তন হচ্ছে। দেখো কি হচ্ছে, ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে। এই কথাগুলো মনে রেখো, এগুলো দিয়ে ম্যাথের টাইমে আমার কাজে লাগবে। ভৌত অবস্থার কি হচ্ছে বলতো, পরিবর্তন হচ্ছে। বাট দেখা যায় যে গলনের সময়, ওইটাকে আমরা বলতেছি গলনাঙ্ক, ওই গলনাঙ্কে ভৌত অবস্থা চেঞ্জ হচ্ছে, মানে কঠিন থেকে তরল হয়ে যাচ্ছে, বাট তাপমাত্রা চেঞ্জ হয় না, তাপমাত্রা তখন আর চেঞ্জ হচ্ছে না। বুঝে গেছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না কেন, বাট আমরা কিন্তু ঠিকই তাপ দিচ্ছি, বাট তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। বিষয়টা হচ্ছে আমাদের দেওয়া তাপটা, মানে এই তাপ শক্তিটা তাপমাত্রা এখন বৃদ্ধি না করলেও ওই যে ওদের এই অবস্থা চেঞ্জ করতেছে, কঠিন থেকে তরলে পরিণত করতেছে।
বুঝছো? এই যে এই বন্ধন ভাঙা লাগে, কঠিন আর তরলের মধ্যে একটা কি আছে বলো তো, আন্তঃআণবিক যে বন্ধনটা, কঠিনে তো স্ট্রং, তরলে তো উইক, এই বন্ধন ভাঙতে ব্যয় হয়ে যায় ওই শক্তিটা। আমি আবার যদি বলি, একটা কঠিন পদার্থ এখন কঠিনই আছে, তো তাপমাত্রা দিচ্ছ, সরি তাপ দিচ্ছ, তাপমাত্রা বাড়তেছে, মানে ওদের মধ্যেকার কম্পন বাড়তেছে, এরকম বাড়তে 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 এক সময় যে ও গলা শুরু করবে, বাট এই সময়টা কি হবে, এই সময় আর তাপমাত্রা বাড়বে না, বাট এই তাপটা আমরা দিচ্ছি, এটা কোথায় যাবে, ওই তাপটা দিয়ে আর ওরা তাপমাত্রা বাড়বে না, ওই তাপটা দিয়ে ওরা ওদের মধ্যকার যে বন্ধনটা, ওই বন্ধন ভাঙবে, ওই বন্ধন ভাঙবে, এই বন্ধন ভাঙার কারণেই তো ওরা তরলের রূপান্তর হচ্ছে। বুঝে গেছে? তার মানে সোজা ভাষায় যদি জিজ্ঞাসা করি যে কি মনে রাখবা, তুমি মনে রাখবা যে গলনের সময় যখন যেহেতু ভৌত অবস্থা চেঞ্জ হচ্ছে, একদম কঠিন থেকে তরল হচ্ছে, ওই সময় আসলে তাপমাত্রা চেঞ্জ হয় না, হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না। তাহলে আমরা যে তাপ দিচ্ছি সেই তাপটা কোথায় যাচ্ছে, সেই তাপটা যেহেতু এখন আর তাপমাত্রা বৃদ্ধি করতেছে না, ওই তাপটা হচ্ছে কি কঠিন থেকে তরলে পরিণত করতে যে বন্ধন ভাঙা দরকার, ওই ভাঙাতে ব্যয় হচ্ছে। অথবা আমরা এভাবে বলতে পারি, ওই বন্ধন ভাঙতে, ওই বন্ধন ভাঙতে, ঠিক আছে, বন্ধন ভাঙতে তাপ শক্তিটা খরচ হয়। আর যত তাপ শক্তি এখানে খরচ হয় সেটাকে আমরা বলি কি জানো, গলনের সুপ্ত তাপ। এটাকে আমরা কি বলি, গলনের সুপ্ত তাপ। ঠিক আছে, বন্ধন ভাঙতে তাপ লাগে। ঠিক আছে, যেহেতু এই তাপ বন্ধন ভাঙতে ব্যয় হচ্ছে, তখন আর তাপমাত্রা চেঞ্জ হয় না। ঠিক আছে, বন্ধন ভাঙতে তাপ লাগে। ঠিক আছে, একে গলনের সুপ্ত তাপ বলে, একে গলনের কি বলে, সুপ্ত তাপ বলে। এই জিনিসটা তোমরা যদি বুঝে যাও তাহলে আর বাকি সবকিছু ইজি। এখন দেখো এভাবে কি হয়ে যাবে বলতো, পুরাপুরি এখন কঠিন থেকে তরল, পুরাপুরি এখন কঠিন থেকে কি হয়ে গেছে বলতো, তরল হয়ে গেছে। এই যে ধরো না, যে পুরাপুরি এখন কঠিন থেকে কি হয়ে গেছে, তরল হয়ে গেছে। ঠিক আছে, এটা এখন তরল। এই যে তরলের বৈশিষ্ট্যটা কি, এখন পুরাপুরি কঠিন থেকে তরল হয়ে গেছে। হ্যাঁ, তো এখন তার গলার বিষয় নাই, ও তো অলরেডি গলে গেছে। ঠিক আছে, এখন কি হবে, এখন তুমি যদি আবার তাপ দাও, মানে তাপ দিতেই থাকতেছো, হ্যাঁ তাপ দিতেই থাকতেছো, ওই যে শুরু থেকে তাপ দেওয়া শুরু করছো, থামো নাই, এখন তাপটা আবার ওর তাপমাত্রা কি করবে বলতো, আবার ওর তাপমাত্রাকে ইনক্রিজ করবে, বৃদ্ধি করবে। অর্থাৎ ওদের মধ্যকার ছোটাছুটি আবার বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমতে থাকবে, দূরত্ব বাড়তে থাকবে। হ্যাঁ, এরকম ছোটাছুটি হইতে থাকবে, হইতে থাকবে, হইতে থাকবে। একটা সময় যে দেখা যাবে কি জানো, একটা সময় যে ওরা এখন তরল থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, তরল থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। বুঝে গেছে? তো বাষ্পে পরিণত হওয়া যখন শুরু করবে, সেটাকে আমরা কি বলি বলতো, স্ফুটন। একটাকে বলি গলন, আর একটাকে আমরা বলি স্ফুটন। আর যে তাপমাত্রা স্ফুটন হওয়া শুরু করে সেটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। তাপমাত্রাকে সবসময় নাঙ্ক বলা, যেমন গলন হয় যে তাপমাত্রা তাকে গলনাঙ্ক, স্ফুটন হয় যে তাপমাত্রায় সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। ওই স্ফুটনাঙ্কেও সেম কাহিনী। এই দেখো, স্ফুটনাঙ্কের সময় বা স্ফুটন যখন হয়, মানে যখন বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, তরল থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, তো সেটাকে আমরা বলি স্ফুটন। তো স্ফুটনে দেখা যায় কি জানো, তখন তরল থেকে বাষ্পে পরিণত হয়, অর্থাৎ ভৌত অবস্থা পরিবর্তন হয়। আর তখনও আবার তাপমাত্রা বাড়ে না, তরলের একটু আগে তরলের ঠিকই তাপমাত্রা বাড়ছে, বা তরল যখন বাষ্পে পরিণত হওয়া শুরু করবে তখন আর তাপমাত্রা বাড়বে না। কেন? কারণ তখন ওই যে আবার তরলের যে আন্তঃআণবিক যে বন্ধনটা, ওই বন্ধন ভাঙতে তাপ দরকার হয়, ওই তাপটা যে বন্ধন ভাঙতে ব্যস্ত থাকে, তাপমাত্রা আর বৃদ্ধি পায় না। মেন কথা হচ্ছে যখনই দেখবা ভৌত অবস্থা চেঞ্জ হচ্ছে না, তখন আসলে তাপমাত্রা চেঞ্জ হয় না, তখন তাপমাত্রা চেঞ্জ হয় না। বুঝা গেছে? ওকে, আমি যদি তোমাদেরকে একটা গ্রাফ দিয়ে দেখাই, এটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে তোমাদের একটা বইয়ের গ্রাফ। তো নর্মালি আমরা জানি একটা বরফ, এটা আসলে পানিকেই বুঝাইছে, কারণ তাপমাত্রা দেওয়া তো। আমরা জানি বরফ মানে পানির ক্ষেত্রে, হ্যাঁ, পানির যে গলনাঙ্ক সবসময় দেখা যায় গলনাঙ্ক, অর্থাৎ কত তাপমাত্রায় পানি গলতে শুরু করে জানো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি গলবে। হ্যাঁ, মানে পানি মানে বরফ গলবে, এই সময়টাতে ও খালি গলবেই, তাপমাত্রা চেঞ্জ হবে না, তাপমাত্রা বাড়বে না। আর স্ফুটনাঙ্ক দেখা যায় কি জানো, স্ফুটনাঙ্ক এটা পানির জন্য হচ্ছে 100। দেখো এখন যদি আমি গ্রাফটা বুঝাই, এখানে তোমাকে দেখো এটা ওয়াই অক্ষে দেখো, আমরা জানি এটা মূল বিন্দু, তো এখানে এটা যে 0 দেখাইছে, মূল বিন্দু না সরি, এটা 0 দেখাইছে, তো 0 1 2 3 4 করে 20 40 60, তো 0 নিচে আসলে কি হবে, তার মানে মাইনাস না
তো ধরো যে -1 -2 এরকম করে ধরো হচ্ছে যে -20°C তাপমাত্রায়। তো ধরো এখানে একটা অনেক কঠিন একটা বরফ মানে মানে কঠিন পদার্থ মানে বরফ, খুবই কনকনে ঠান্ডা একটা বরফ নেওয়া হয়েছে 20°। তো এখন দেখো কি হচ্ছে, দেখো তো এই যে সময়ের সাথে কি হচ্ছে, দেখো তো তাপমাত্রা বাড়তেছে, ঠিক আছে। দেখো যখন তাপমাত্রা বাড়বে -20 থেকে ধরো বাড়তে 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 যখন কি হচ্ছে বলতো জিরোতে আসছে। দেখো এই জন্য গ্রাফটা এরকম গেছে, যত সময় গেছে তাপমাত্রা বাড়ছে, সময় গেছে তাপমাত্রা বাড়ছে। এখানে এক্স অক্ষ দিয়ে সময় দেখাচ্ছে, হ্যাঁ, যত সময় গেছে তাপমাত্রা বাড়তে বাড়তে, এই যে একটু খেয়াল করো, এইখান থেকে খেয়াল করে দেখো যখন জিরো তাপমাত্রায় পৌঁছাইছে, কত তাপমাত্রায়, জিরো তাপমাত্রায় পৌঁছাইছে। এখন দেখো সময় কিন্তু ঠিকই পার হয়েছে কিছুক্ষণ, বাট খেয়াল করছো দেখো এই সময় তাপমাত্রা জিরো, এখানেও তাপমাত্রা জিরো, এখানে তাপমাত্রা জিরো, এখানে তাপমাত্রা জিরো, তাপমাত্রা জিরো, তাপমাত্রা জিরো, তাপমাত্রা জিরো, তাপমাত্রা জিরো, এই পর্যন্ত তাপমাত্রা একই ছিল। কেন তাপমাত্রা একই ছিল? এইখানে ঠিকই তাপমাত্রা বাড়ছে, এইখানে কেন তাপমাত্রা একই ছিল? কারণ এই জায়গাটাতে ভৌত অবস্থা চেঞ্জ হয়েছে। ভৌত অবস্থা কি হচ্ছে বলতো, ভৌত অবস্থা পরিবর্তন হয়েছে, বুঝছো? ভৌত অবস্থা পরিবর্তন হয়েছে। ওই তাপটা, হ্যাঁ আমরা তাপ দিছি, ওই তাপটা ভৌত অবস্থা পরিবর্তনে কাজে লাগছে, তাপমাত্রা বৃদ্ধি করে নাই। এই যে দেখো ভৌত অবস্থা পুরোপুরি পুরোপুরি এখান থেকে দেখো একটা কঠিন আস্তে আস্তে এই যে ভৌত অবস্থা পরিণত হচ্ছে 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 মানে কঠিন থেকে পুরোপুরি পুরোপুরি এখন তরল হয়ে গেছে। তার মানে এইটা আমরা বলতে পারি এটা হচ্ছে কঠিনের অংশ। কঠিন অংশের তাপমাত্রা, কঠিন অংশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে 0°তে এসে এই পর্যন্ত তাপমাত্রা বাড়ে নাই, এরপর একদম পুরোপুরি লিকুইড তরল হয়ে গেছে। আবার যত সময় গেছে দেখো তাপ দিছো, তাপমাত্রা বাড়ছে, দেখো তরলের তাপমাত্রা 20 হয়েছে, একসময় 40 হয়েছে, 60 হয়েছে, হ্যাঁ একসময় এরকম করতে করতে 100 হয়েছে। এই যে দেখো এই জায়গাটা যে আবার দেখা গেছে তাপমাত্রা চেঞ্জ হয় নাই, কেন হয় নাই? কারণ এই জায়গাটাতে আবার ভৌত অবস্থা চেঞ্জ হয়েছে, কারণ এখন তরল এখান থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু হচ্ছে। হ্যাঁ এই জায়গায় কি হচ্ছে, কঠিন থেকে তরলে পরিণত হওয়া শুরু হয়, এটা গলন, এটা গলন। দেখো এটা কঠিন, এটা গলন, এটা তরল, আর এটা ঠিক কি হবে বলতো, স্ফুটন। হাতের লেখা ইগনোর করো, ঠিক আছে, এটা হচ্ছে স্ফুটন। এই যে বাষ্পে পরিণত হওয়া শুরু করতে 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 এক সময় বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, বুঝে গেছে? এই টপিকটুকুই তোমাদের বই দেখো এখানে সুন্দর করে লিখে দিচ্ছে। এখানে তোমাদের বই লেখা যে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সব পদার্থ অণু দিয়ে তৈরি, আর কঠিন পদার্থের বেলায় অণুগুলা নির্দিষ্ট অবস্থানে থেকে, কঠিন পদার্থের বেলায় দেখো নির্দিষ্ট অবস্থানে থেকে আটকে থাকে, তাই না, যে ক্লোজ থাকে আসলে। তো তাপ দেওয়া হলে এদের কম্পন কি হয়ে যায়, বেড়ে যায়, আর আন্তঃআণবিক যে বন্ধন, হ্যাঁ যে আকর্ষণ বলটা, সেটা কি হতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে, এবং একে অন্যের উপর গড়াগড়ি খেয়ে নড়তে শুরু করে। এটা একটু ফানি কথা লিখে রাখছে, গড়াগড়ি দিচ্ছে বলে। আচ্ছা, তো যাই হোক, তো তাপ দিতে হলে এই কম্পন বেড়ে যায়, কম্পন বাড়তে 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 এক সময় কি হয়ে যায়, বন্ধন শিথিল হয়ে একটা একটা মানে গড়াগড়ি খেয়ে নড়তে শুরু করে, এটাকে আমরা বলি তরল। তাপমাত্রা যদি আরো বাড়ে তাহলে একটা সময় আমরা কি হয়ে যায় আমরা দেখি যেটা কি হয়ে গেছে বলতো, গ্যাস হয়ে গেছে। তো এখন আমরা দেখো আর একটু গভীরভাবে দেখবো ব্যাপারটা কিরকম গভীর, যে একটা কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন তার তাপমাত্রা বাড়তে থাকে। দেখো বরফের তাপমাত্রা বাড়তে থাকবে, ঠিক আছে, দেখো বরফের তাপমাত্রা বাড়তেছে, দেখো -20 থেকে দেখো তাপমাত্রা বাড়তেছে, বাড়তে 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 বাড়তে, বাট একটা সময় কি দেখা যায় জানো, তাপমাত্রা একটা নির্দিষ্ট মানে পৌঁছালে, এখানে আবার একটা মজার জিনিস কি জানো, পানিকে বা যে কোনো পদার্থকে শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ করেই যে তার ভৌত অবস্থা চেঞ্জ করা হয় এমনটা না, চাপও অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। তো তোমাদের এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া চাপ নির্দিষ্ট, মানে চাপকে নিয়ে তোমরা এখানে টেনশন করবা না, ওকে। তো তাপমাত্রা দেখো একটা নির্দিষ্ট, এখানে যেমন 0°তে, তাই না, নির্দিষ্টতে পৌঁছালে পদার্থটি গলতে শুরু করে, মাত্র গলা শুরু করছে, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে গলন। আর যে তাপমাত্রায় গলন শুরু হয় সেটাকে আমরা বলি গলনাঙ্ক। আচ্ছা, এখন আমরা যদি তাপমাত্রা মাপতে থাকি তো একটু অবাক হব যে যখন গলন শুরু হয় তখন তাপ দেওয়া সত্ত্বেও দেখো তাপ কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু ওইটার তাপমাত্রা আর বাড়ছে না। হ্যাঁ এই সময়টিতে তাপ কঠিন পদার্থের অণুগুলার আন্তঃআণবিক বন্ধনকে শিথিল করতে ব্যয় হয়। ওই যে আমি বললাম না তাপমাত্রা কেন বাড়বে না, তাপ দেওয়া হচ্ছে যেহেতু কেন বাড়বে না, ওই যে তখন বন্ধন ভাঙতে কি হচ্ছে বলতো, ব্যয় হচ্ছে। তাই অণুগুলাকে আরো গতিশীল করতে পারে না। আমরা জানি অণুগুলা যত গতিশীল তার তাপমাত্রা তত বেশি, যেহেতু এখন বন্ধন ভাঙার ক্ষেত্রে ব্যয় হচ্ছে, অণুগুলো আর গতিশীল হচ্ছে না, এর জন্য তাপমাত্রা আর বাড়ে না। গলন চলাকালীন নির্দিষ্ট গলনাঙ্কে যে পরিমাণ তাপ দিয়ে পুরোপুরি কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেটাকে আমরা বলি গলনের সূত্র তাপ। এই যে গলন হওয়া শুরু হয়েছে, বাট পুরোপুরি কঠিন যে তরলে পরিণত হইলো, এইখানে যতটুকু তাপ তুমি নিচ্ছিলা, হ্যাঁ এই যে এই প্রসেসটাতে যত তাপ তোমার লাগলো, এই তাপের কারণেই তো কঠিন থেকে তরল হইলো। এই তাপের কারণে কঠিন থেকে কি হলো, তরল হলো। এটাকে আমরা কি বলে থাকি বলতো, এটাকে আমরা বলে থাকি হচ্ছে বরফ গলনের এই যে সুপ্ত তাপ, যে বন্ধন ভাঙতে তাপ লাগে, হ্যাঁ যে তাপটা তোমার এই বন্ধনটা ভেঙে দিচ্ছে সেটাকে আমরা বলি সুপ্ত তাপ। এই সুপ্ত তাপের কারণেই
সুপ্ত তাপের কারণেই কঠিন থেকে কি হয়ে যায় বলতো, তরল হয়। এই কথাটাই তোমার বইয়ে এখানে লেখা হয়েছে, যে যে তাপ দিয়ে পুরো কঠিন পদার্থ তরলে পরিণত হচ্ছে সেটা হচ্ছে গলনের সুপ্ত তাপ। আচ্ছা, এবার পুরো কঠিন পদার্থ তরলে পরিণত হয়ে গেছে, পুরোপুরি এখন তরল। এখন তাপমাত্রা আবার দিচ্ছে, মানে তাপ দিচ্ছে, আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। এখন আবার তাপমাত্রা বাড়বে, বুঝছো, আবার তাপমাত্রা বাড়বে। তো বাড়তে বাড়তে একসময় কি হয়েছে বলতো, গ্যাসে পরিণত হওয়া, এই 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 এই- এই যে একসময় গ্যাসে পরিণত হওয়া শুরু করবে, এটাকে বাষ্পীভবন বলা হয়। ঠিক আছে, আমি স্ফুটন বলছিলাম না, কোনো একই কথা। আর যে তাপমাত্রায় এই বাষ্পীভবন ঘটে সেটাকে আমি বলি স্ফুটনাঙ্ক, তাই না? আচ্ছা, এখানে আবার দিচ্ছে যে সবাইকে মনে করে দেওয়া হচ্ছে, এগুলার কিন্তু চাপেরও একটা প্রভাব আছে, বাট আমরা এখানে চাপকে কনস্ট্যান্ট রেখে অঙ্কগুলা মানে থিওরিগুলা শিখতেছি। দেখো, বাষ্পীভবন প্রক্রিয়া মানে যখন তরল থেকে মাত্র বাষ্পে পরিণত হওয়া শুরু হয়েছে, তখন তরলের অণুগুলার তাপ শক্তি, তখন কিন্তু ওই তাপমাত্রা বাড়াইতে কাজ হবে না, তাই না? সেটা কি হবে, আন্তঃআণবিক বন্ধন আছে সেটা ভাঙতে কাজ করে। ঠিক গলনের মতো এখানেও যদি তুমি তাপ দিতে থাকো, ওইটা কিন্তু তাপমাত্রা বাড়াবে না, কারণ এই যে বন্ধন ভাঙতে ভাঙতে ওইটা তরলকে বাষ্পে পরিণত করার কাজ করবে, তাই না? এই যে তরলকে বাষ্পীভূত করার সময়, দেখো তরলকে বাষ্পীভূত করার সময় যে তাপ পুরো তরলকে গ্যাসে পরিণত করে, সেই তাপকে বলা হয় বাষ্পীভবনে সুপ্ত তাপ। ঠিক আছে, তারপর পুরো তরল যখন গ্যাসে পরিণত হয়ে গেছে, তখন তুমি তাপ দাও আবার, তখন আবার গ্যাসের তাপমাত্রা বাড়তে থাকে। এইটা নিয়েই তোমাদের এই গ্রাফটা, আগে আমি গ্রাফ আলোচনা করছি, বুঝছো, আগে তোমাদের সাথে এই গ্রাফটা আলোচনা করে নিচ্ছি। তার মানে আমরা দেখলাম যে কঠিন থেকে যে তাপমাত্রা বাড়তে 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 একসময় তরলে পরিণত হবে, তরলে যখন পরিণত হয় তখন তাপমাত্রা বাড়ে না, বাট তুমি কিন্তু ঠিকই তাপ দিচ্ছ, ওই তাপটা যে এই যে কঠিন থেকে তরলে পরিণত করতেছে, এটাকে বলা হয় তোমার গলনের সুপ্ত তাপ। তারপর পুরোপুরি তরল হয়ে গেছে, তোমার তাপ দেওয়া কিন্তু এখনো জারি আছে। তো তাপের কারণে তাপমাত্রা বাড়তে থাকবে, তরলের তাপমাত্রা বাড়তে 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 একটা সময় যে তরল গ্যাসে পরিণত হবে, তরল গ্যাসে পরিণত হয়ে যাবে। তো তখন তুমি তাপ দিলেও তোমার ওই পদার্থের তাপমাত্রা বাড়বে না, কারণ এটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। এই তাপের কাজ কি, ও হচ্ছে তরলকে বাষ্পে পরিণত করবে, এরপর বাষ্প হয়ে গেলে আবার গ্যাসের তাপমাত্রা বাড়বে। এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এই প্রসেসটা কিন্তু পুরো উল্টাও পসিবল, এই প্রসেসটা কিন্তু উল্টাটাও পসিবল, বুঝছো? অর্থাৎ গ্যাসকে, এই যে এখানে কথাটা লিখছে যে তাপ দিয়ে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস যেরকম রূপান্তর হয় তার উল্টো প্রক্রিয়াও কিন্তু সম্ভব। তাপ সরিয়ে নিলে, মানে আমরা তো কোনো বস্তু এখন তাপ দিচ্ছিলাম, এখন যদি উল্টা কাজ করি, মানে এখন আমরা তাপ নিয়ে নিব। ঠিক আছে, যেমন ফ্রিজে আমরা তরল রাখলে একটু পরে যে বরফের টুকরা পাই, বুঝা গেছে, ওইখান থেকে তাপ নিয়ে নেওয়া হয়। আচ্ছা, তাপ সরিয়ে নিলে একটা গ্যাস প্রথমে কিসে আসবে, তরলে, তারপর কঠিন হতে পারে। বায়বীয় অবস্থা থেকে তরলে যে পরিণত হয় এটাকে আমরা বলি ঘনীভবন। এই ওয়ার্ডটার সাথে একটু হলেও পরিচিত, তোমরা ভাবতে পারো ঘনীভূত হচ্ছে কি, গ্যাস হচ্ছে তখন বাষ্পে পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, ঘনীভবন। আর তরল অবস্থা থেকে যখন কি হয় বলতো, তরল এবার উল্টা প্রসেসে কি হবে, কঠিন হয়, এটাকে আমরা বলি কঠিনী ভবন, এটাকে আমরা কি বলি, কঠিনী ভবন। তো তোমাদের জন্য সিম্পল ভাবে যদি একটা ফ্লো চার্ট এঁকে দিই তাহলে মানে বেশি বেটার হবে। কিরকম, যে দেখো, কঠিন তাপ পেতে পেতে একটা সময় কি হয়ে যাবে, তরল, তাপ পেতে পেতে একটা সময় কি হয়ে যাবে, গ্যাস। তো কঠিন থেকে যে তরল হয় সেটাকে আমরা বলি হচ্ছে গলন। ঠিক আছে, তরল থেকে যে গ্যাস হয় সেটাকে আমরা বলি বাষ্পীভবন বা স্ফুটন, বাষ্পীভবন বা স্ফুটন। ওকে, প্যাচ লাগবে, প্যাচ লাগার মতন কিছু নাই। এখন উল্টাটাও পসিবল, গ্যাস যদি তরলে পরিণত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো, ঘনীভবন, সেটাকে আমরা কি বলবো, ঘনীভবন। আর তরল যদি কঠিনে পরিণত হয় সেটাকে আমরা বলি কঠিনীভবন, কঠিনীভবন। তো দেখো, যদি আমি শুধু এই দুইটা নিয়ে আলোচনা করি, কোন দুইটা, এই যে শুধুমাত্র এই দুইটা নিয়ে আলোচনা করি, কঠিন থেকে তরলে পরিণত হওয়াকে বলবো গলন, তরল থেকে কঠিনে পরিণত হওয়াকে বলবো কঠিনীভবন। যদি আমি এই দুইটা নিয়ে আলোচনা করি, তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলবো বাষ্পীভবন, বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে বলবো ঘনীভবন। বুঝা গেছে, উল্টা প্রসেসে একই কাজ হবে, যে তাপমাত্রা সরাই নিচ্ছ সরাই নিচ্ছ সরাই নিচ্ছ সরাই নিচ্ছ, আস্তে আস্তে তরলে পরিণত হচ্ছে, তরল থেকে মানে এরপর কঠিনে পরিণত হওয়া, ওইখানেও সুপ্ত তাপ, এই ব্যাপারগুলো কিন্তু তখনও খাটবে। বুঝা গেছে, আই হোপ তোমরা একটুকু
বুঝতে পারছো? এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি, এই যে এইখানকার এই জিনিসটাই আমি তোমাদেরকে এরকম স্লাইডে লিখে দিচ্ছি, যে কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন। পরীক্ষায় আসলে কি লিখবো, এগুলো তো সংক্ষিপ্ত প্রশ্নে জ্ঞানমূলকে আসতে পারে, তাই না? তো এই যে কঠিন পদার্থকে তাপ দিতে থাকলে এর তাপমাত্রা একটা সময় বাড়তে থাকবে। তাপমাত্রা একটা নির্দিষ্ট মানে পৌঁছালে কঠিন পদার্থ গলতে শুরু করবে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে গলন, বাংলা আমরা যাকে বলি মেল্টিং। ঠিক আছে? আর যে তাপমাত্রা এটা ঘটবে তাকে বলা হচ্ছে গলনাঙ্ক। তোমার কাছে যদি পরীক্ষার সংজ্ঞা আসে এটা লিখে দিতে পারবে না, কারণ এটা এভাবে লিখে দিচ্ছি কেন, কারণ তোমার বই আসলে পারফেক্ট ভাবে লিখে দেয় নাই, মানে বুঝাইছে, তোমার বই সুন্দরভাবে বুঝাইছে, তোমাদের বই আমি বিপক্ষে যাচ্ছি না, সুন্দরভাবে বুঝাইছে, বাট পরীক্ষায় আসলে এক্স্যাক্টলি সংজ্ঞাটা কি লিখবা ওইটা কি এখানে লিখে দিলাম আমি। ঠিক আছে? যেমন এখানে উদাহরণ আছে মোমবাতি। এখন কথা হচ্ছে মোমবাতির উদাহরণ আমি কেন লিখলাম, ওই যে মোমবাতি তুমি আগুন ধরো, একটু পরে তো মোমবাতি গলতে শুরু করে, ফোটায় ফোটায় কিন্তু পরে মোমবাতির কিন্তু গলন আসছে। ঠিক আছে? আচ্ছা, এরপরটা দেখো, এখানে হচ্ছে যে কঠিন থেকে তরল, আর তরল থেকে কঠিনটাকে আমরা কি বলবো, কঠিনীভবন, তাই না? এটাকে বলবো গলন, আর তরল থেকে কঠিন হওয়াটাকে আমরা কি বলবো, কঠিনীভবন। একইভাবে লিখবো সংজ্ঞাটা, যে তরল পদার্থের থেকে আমরা যদি তাপমাত্রা সরাই নিই, হ্যাঁ, তাপ সরাই নিলে তার তাপমাত্রা কমতে থাকবে। উল্টাভাবে বলবা যে তরল পদার্থ থেকে তাপ সরাই নিলে তাপমাত্রা কমতে থাকবে। একটা নির্দিষ্ট মানে তাপমাত্রা পৌঁছায় গেলে তখন তরল পদার্থটি কি হয়ে যাবে বলতো, কঠিনে পরিণত হওয়া শুরু করবে। এটাকে আমরা বলি কঠিনীভবন। ঠিক আছে? আর ওই তাপমাত্রাকে গলনাঙ্ক বলবো, সমস্যা নেই, প্যারা নেই। আচ্ছা, তরল থেকে গ্যাস, গ্যাস থেকে তরল, এটাকে কি বলবা, যে তরল পদার্থকে তাপ দিতে থাকলে একটা সময় তাপমাত্রা বাড়বে, একটা নির্দিষ্ট মানে পৌঁছালে তরল পদার্থটি গ্যাস পরিণত হওয়া শুরু করে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে বাষ্পীভবন, তাই না? ইংলিশে আমরা কি বলি, ভ্যাপোরাইজেশন। আর যে তাপমাত্রা এটা ঘটে সেটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। ওকে? আচ্ছা, এখন দেখো একটা ডাইরেক্ট প্রসেস আছে, কঠিন থেকে তরল না হয়েও কিন্তু গ্যাস হইতে পারে। দেখো, কঠিন থেকে গ্যাস, ঠিক আছে, কঠিন থেকে গ্যাস, আবার গ্যাস থেকে কঠিন, উল্টাটা। যে প্রক্রিয়ায় কঠিন পদার্থকে তাপ প্রদান করলে সেগুলা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। তোমাদের বইয়ে নাই এটা, তারপর আমি দিয়ে দিলাম। ঠিক আছে? কারণ এই টাইপের জিনিসগুলো আর কি টিচাররা মাঝে মাঝে তোমাদের বেসিক ক্লিয়ার আছে কিনা এটা জিজ্ঞাসা করে। ঊর্ধ্বপাতন কি, যে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস। ঠিক আছে? যেমন হচ্ছে ন্যাপথালিন, যেটা এটা হচ্ছে এই নেচারটা ফলো করে। বুঝতে পারছো? ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন তোমাদের আমি আবার লিখে লিখে পড়াবো, প্যারা নাই। কি লিখে পড়াবো জানো? তোমাদেরকে এখন দুইটা জিনিস শিখাবো, কারণ ওইটার পরে আমরা তোমাদের ক্যালোরিমিতি শিখে ম্যাথমেটিক্স করবো, অনেক ম্যাথ করবো তাপ রিলেটেড। বুঝছো? পরীক্ষায় যেন তোমরা না আটকাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন দেখো, তোমাদের দুইটা ডেফিনেশন শিখে আজকে আমার ক্লাসটা শেষ করবো, বাট দুইটা ডেফিনেশনই খুব খুব ইম্পর্টেন্ট, স্পেশালি তো এইটা। বুঝছো? আচ্ছা, তো তোমাকে যদি আমি একটু দেখাই, যে ফার্স্ট আমরা তাপ ধারণ ক্ষমতাটা দেখবো, তোমাদের বই যদিও এটা আগে, বাট আমি আগে এটা দেখি, সমস্যা নাই। দেখো, এটা একটা কলম আর এটা একটা বক্স, দুজনই ধরো এখন 24°C তাপমাত্রায় আছে। ঠিক আছে? দুজনই কত তাপমাত্রায় আছে? 24°C তাপমাত্রায় আছে। এখন দুইটাকে আমি আগুনের উপর ধরলাম, এখন কোনটার তাপমাত্রা বেশি বাড়বে, কোনটার তাপমাত্রাটা বেশি বাড়বে বলো তো, বলতে পারো? তো বেসিক্যালি এই যে তাপমাত্রা, আমি যে তাপ দিলে তাপমাত্রা বাড়বে, কার বেশি বাড়বে, ওর আগে বাড়বে না ওর আগে বাড়বে, এইটা যে জিনিসটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে? তোমাদের বই এভাবে লেখ নাই সঙ্গে, তোমাদের বই ডাইরেক্ট মেন সংজ্ঞায় চলে গেছে, মেন সংজ্ঞায় লিখবো, সমস্যা নাই। বাট বুঝতেছো যে তাপ দিলে তাপমাত্রা কার তাড়াতাড়ি বাড়বে সেটা যার উপর ডিপেন্ড করে সেটাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। বুঝছো? যেমন তোমার মাঝে মাঝে আছে না, একটা লোহাকে দেখবে একটু পরে সাথে সাথে গরম হয়ে গেছে, বাট একটা নর্মাল অন্য কিছু ধরবা দেখবে যে অনেকক্ষণ ধরে আগুনে ধরা আছে, গরমই হয় নাই। কেন হয় নাই? দুজন কিন্তু একই তাপ দিচ্ছ, তাহলে ওর তাপমাত্রা বাড়ছে, ওর তাপমাত্রা বাড়ে না কেন? এরকমটা হয় না? এই যে এই জিনিসটা ডিপেন্ড করতেছে তাপ ধারণ ক্ষমতার উপর। একটা তাপ ধারণ ক্ষমতা কম আর একটা তাপ ধারণ ক্ষমতা বেশি, মানে ও বেশি তাপ ধরে রাখতে পারে আর ও বেশি তাপ ধরে রাখতে পারে না। বুঝছো? জিনিসটা হচ্ছে এরকম। তাহলে আমরা এখানে যদি শুরু করি যে কাহিনীটা কি হবে, যে দুটো ভিন্ন বস্তুতে নোট করো এটা, হ্যাঁ, তাপ দিলে কার তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে, কার তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে।
এটি যার উপর নির্ভর করে, হ্যাঁ, নির্ভর করে, তাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। বুঝছো, নর্মালি যার তাপ ধারণ ক্ষমতা কম তার তাপমাত্রা বেশি বেড়ে যায়। বুঝছো, কারণ ও বেশি তাপ নিতে পারতেছে না, ঠিক আছে, জন্য তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। বুঝা গেছে? যার তাপ ধারণ ক্ষমতা কম তার কি হচ্ছে বলতো, একটুখানি দিতেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বুঝে গেছে? আর যার ধরো তাপ ধারণ ক্ষমতাটা অনেক বেশি, তাকে তুমি দিচ্ছ বাট তাও তাপমাত্রা ওরকম ভাবে বাড়তেছে না। জিনিসটা এভাবে ধরতে পারো যে ধরো আমি গরিব, আমাদের প্ল্যাটফর্মটা তো গরিব প্ল্যাটফর্ম, হ্যাঁ, গরিব প্ল্যাটফর্ম। তো এখন কি হচ্ছে যে এই যে গরিব প্ল্যাটফর্মের কি হয়েছে না, গরিব প্ল্যাটফর্ম দিয়ে বললে খারাপ দেখে তোমার এখানে। ধরো একটা হচ্ছে কি বলা যেতে পারে, একজন সম্ভ্রান্ত পরিবার আর একজন হচ্ছে আমার মতন গরিব পরিবার। এখন কি হয়েছে যে তুমি টাকা দিচ্ছ, একই টাকা সম্ভ্রান্ত পরিবারেও দিচ্ছ, একই টাকা এই গরিব ফ্যামিলিতেও দিচ্ছ। ওই টাকা নিয়ে সম্ভ্রান্ত পরিবার তাদের সম্পত্তি খুব বেশি একটা বাড়বে না, কারণ তাদের এমনিতেই অনেক সম্পদ, মানে তাদের সম্পদ রাখার জায়গার মানে ইয়া নেই, মানে জায়গা রাখারই শেষ নেই। আর যা আমার মতন গরিবকে তুমি যেই টাকায় দাও আমি অনেক খুশি হয়ে যাবো, কারণ আমার কাছে টাকা রাখার জায়গাও নাই, যাই দিছো তাতে আমি খুশি, বড় মনে করতেছি নিজেকে। ঠিক একইভাবে যে বস্তুর তাপ ধারণ ক্ষমতা কম তাকে যদি সামান্য পরিমাণ তাপও দেওয়া হয় ও তাপমাত্রা বেড়ে যায়। আর যার তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি ওকে তাপ দিলে তাপমাত্রা এভাবে বাড়ে না। ঠিক আছে, তাহলে জিনিসটা কি, যার তাপ ধারণ ক্ষমতা কম তাকে সামান্য তাপ দিল তাপমাত্রা বেড়ে যায়। ওকে, এখন কথা হচ্ছে এক্স্যাক্টলি সংজ্ঞা কি লিখবে। এক্স্যাক্টলি সংজ্ঞা হচ্ছে, এটা হচ্ছে তুমি দেখবা যে দুইটা ভিন্ন বস্তু নিয়ে আমি বললাম না, তুমি দিচ্ছ তাপ দিচ্ছ, বাট একজনের তাপমাত্রা বেড়ে গেছে আর একজনের তাপমাত্রা এরকম বাড়তেছে না। তো কিভাবে বুঝবো যে দুইটা বস্তু নিয়ে আমরা দেখবো যে কার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে কতটুকু তাপ দিতে হয়েছে। বুঝছো, মানে দুইটা বস্তুই ধরো ওর 1 ডিগ্রি বাড়তে কত তাপ লাগছে, ওর 1 ডিগ্রি বাড়তে কত তাপ লাগছে। এই যে এই 1 ডিগ্রি বাড়তে কত তাপ লাগছে তুমি যদি আগে থেকে জানো, আমি তোমাকে বললাম যে দেখো এটা কলম, এই কলমে তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইতে যাও তাহলে তোমার 80 জুল তাপ দিতে হবে। আর আরেকটা ধরো নিয়ে আসছে যে বক্স, আমি বললাম তুমি যদি ওর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে চাও তাহলে ওর হচ্ছে 100 জুল তাপ দিতে হবে। এই যে এটা 1 ডিগ্রি প্রতি 1 একক তাপমাত্রা বৃদ্ধির জন্য যে তাপ প্রয়োজন সেটাকে আমরা বলি তাপ ধারণ ক্ষমতা। বুঝছো, সেটাই হচ্ছে কি তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে, এটা হচ্ছে এর তাপ ধারণ ক্ষমতা। দেখছো এই তাপ ধারণ ক্ষমতা কি, একটু কম তাপ দিতেই তাপমাত্রা বেড়ে যাবে, আর যার তাপ ধারণ ক্ষমতা বেশি ওকে বেশি তাপ দিলে মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তো যাই হোক, এটা নিয়ে পেছনে কিছু না। তাহলে কি বলবা যে কোনো বস্তুর, হ্যাঁ, তো এখন মেন সংখ্যা থেকে একটা বস্তু আনবা, যে কোনো বস্তুর তাপমাত্রা প্রতি 1 একক বৃদ্ধির জন্য যে তাপ প্রয়োজন। আর আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি সেলসিয়াসেও যা, কেলভিনেও তা। তো 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে তাপ প্রয়োজন, কেউ চাইলে বলতে পারে 1 কেলভিন বৃদ্ধির জন্য যে তাপ প্রয়োজন, তাকে বলে তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে, তাহলে কোন বস্তুর তাপমাত্রা 1 কে বৃদ্ধির জন্য যে তাপ প্রয়োজন, তাই তাপ ধারণ ক্ষমতা। বুঝা গেছে? তো এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি। তার মানে সি হচ্ছে কি জানো, কিউ। আর তাপমাত্রার বৃদ্ধি, তো ধরে নাও তাপমাত্রা, ধরো একটা বস্তুর তাপমাত্রা, ধরো এই যে এই বস্তুর, হ্যাঁ, শুরুতে তাপমাত্রা ছিল T1, তুমি তাপ দিছো মোমবাতি দিয়ে, এখনো তাপমাত্রা হয়ে গেছে T2। তো আমরা তো এখানে তাপমাত্রার বৃদ্ধিকে 1 কেলভিন করে ফেলছি, তাহলে দেখো তাপমাত্রা বৃদ্ধি কত, হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি, তার মানে ডেল টি, এটাকে পরিবর্তন, হ্যাঁ, ডেল মানে পরিবর্তন আর বৃদ্ধি, এটা কি লিখতে পারি T2 - T1। তো যেহেতু এটাকে আমরা বৃদ্ধিকে আমরা 1 কেলভিন বলে দিছি, 1 কেলভিন করা মানে ভগ্নাংশে ভাগ দিয়ে দেওয়া, তো এটাকে এভাবে লিখবা T2 - T1।
তো সি হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি2 মাইনাস টি1। আর এককটা কি হবে বলতো? একক হচ্ছে, দেখো এই হচ্ছে জুল, আর তাপমাত্রা এখানে কেলভিন ইউজ করলে পার কেলভিন। নিচে যে ধরো হচ্ছে 70 থেকে 50, 70 কেলভিন মাইনাস 50 কেলভিন হলো 20 কেলভিন। তো নিচে এককটা কেলভিন, তো উপরে থেকে গেলে পার কেলভিন। তাহলে আপেক্ষিক তাপটা কি? আপেক্ষিক তাপটা হচ্ছে, তুমি এটা এভাবে বুঝতে পারো যে দেখো তোমার কাছে হচ্ছে এখানে ছোট একটা পাতিল আছে, এখানে পানি আছে, আর এখানে বড় একটা পাতিল আছে, হ্যাঁ এখানেও পানি আছে। তো দেখো এখানে বেশি পানি, এখানে কম পানি, একই পদার্থ কিন্তু, মানে পদার্থ মানে একই পানি, বাট এখানে কম পানি। তো আমি চাচ্ছি কি তুমি এটাকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস বানায় ফেলো। আর সেম এখানেও 25 ডিগ্রি সেলসিয়াস আছে, বাট এখানে 30 ডিগ্রি সেলসিয়াস লাগবে। কোনখানে বেশি তাপ দেওয়া লাগবে বলো তো? এখানে কম পানি, এখানে বেশি পানি, স্বাভাবিকভাবে এখানে অনেক বেশি তাপ দেওয়া লাগবে, বুঝছো? এখানে অনেক বেশি, এখানে মোমবাতি, হ্যাঁ এখানে অনেক বেশি তাপ দেওয়া লাগবে, আর এখানে কম তাপ দেওয়া লাগবে। কেন? কারণ এখানে ভর একটা ফ্যাক্ট ছিল, পরিমাণ, পদার্থের পরিমাণ একটা ফ্যাক্ট ছিল। তো এখনো হচ্ছে আপেক্ষিক তাপটা হচ্ছে কি, কোন একটা পদার্থের তাপমাত্রা আমরা বৃদ্ধি করব। কত বৃদ্ধি করব? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করব। যে তাপ প্রয়োজন সেটাকেই আমরা বলবো আপেক্ষিক তাপ। তো এটা তো এই সংজ্ঞা হয়ে যায়, বাট এখানে কি যে একক ভরের, এখানে আপেক্ষিক তাপে ভরটাও আসবে, ঠিক আছে? এই সংজ্ঞাটাই আমরা কি করব যে একক ভরের কোন বস্তুর বা কোনো পদার্থের, একক ভরের কোনো পদার্থের, এখানে বস্তু জায়গায় পদার্থ লিখলে ভালো, ঠিক আছে? একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির জন্য যে তাপ প্রয়োজন, তাই আপেক্ষিক তাপ। সংজ্ঞাটা মাথায় গেঁথে নাও, আপেক্ষিক তাপ, ঠিক আছে? আপেক্ষিক তাপকে আমরা এস দিয়ে প্রকাশ করে থাকি। এখানে কি একক ভর, তার মানে ভরটা ভাগ হবে নিচে, হ্যাঁ যেই পদার্থের তাপমাত্রা আমরা বাড়াইতে চাচ্ছি সেই পদার্থের ভরটা আমাদের জানতে হবে, ওইটা তারপর ভাগ করবো। তাপমাত্রা বৃদ্ধি, বাট এই বৃদ্ধিও করবো আবার এক একক, তো বৃদ্ধিটা নিচে ভাগ আসবে, তাই না? তাহলে টি2 মাইনাস টি1, আর উপরে কি আসবে? যে তাপটা প্রয়োজন। এই সূত্রটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই সূত্রটা তোমরা সামনে এইভাবে পাবা। কিভাবে পাবা? দেখো এই যে আপেক্ষিক তাপ যেটা এস, কতবার যে ইউজ করব, হ্যাঁ আপেক্ষিক তাপ এস, এস হচ্ছে কি এম, সরি এস কিউ, এই হচ্ছে এম, আর এই যে টি2 মাইনাস টি1টাকে আমরা আসলে এইভাবে লিখি মাঝে মাঝে ডেল টি। কি লিখি? ডেল টি, অথবা অনেকে থিটাও লেখে, ডেল থিটা, ঠিক আছে? তো এইখান থেকে কিউ ইকুয়াল টু কি লেখা যাবে? কিউ ইকুয়াল টু দেখো এরা এখানে এসে গুণ হবে, তো এটা আমরা এভাবে লিখি এম এস ডেল টি। এইটা খুবই প্রয়োজন। এই যে কোন বস্তুর তাপমাত্রা আমরা বৃদ্ধি করব, ঠিক আছে? তাপমাত্রা আমরা কি করব? বৃদ্ধি করব, ঠিক আছে? কতটুকু বৃদ্ধি করব? ধরো হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব। তো ডেল টি দেওয়া, তোমার এখন খালি জানতে হবে ওর ভর কত, কারণ আমরা জানি ভর অনেক একটা বড় ফ্যাক্ট। একটুখানি বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি বাড়ানো আর ভারী একটা বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি বাড়ানো আলাদা আলাদা ঘটনা, এর জন্য ভরটা জানতে হবে, আর জানতে হবে ওর আপেক্ষিক তাপ। তাহলে কত তাপ দিতে হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এই সূত্র দিয়ে আমরা অনেক অঙ্ক করবো, ঠিক আছে? আর আজকে অঙ্ক করবো না, সমস্যা নেই। তো এই হচ্ছে কি হচ্ছে এম এস ডেল টি, কালকে আমরা এগুলো অঙ্ক পাবো, ঠিক আছে? ভয় পাও না। আর হচ্ছে আমি একটা ডেমো অঙ্ক আজকে করে দেখাবো। আর এখান থেকে দেখো আমরা আরেকটা ঘটনা দেখতে পারি যে তাপ ধারণ ক্ষমতা আপেক্ষিক তাপের সম্পর্ক, তাপ ধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের সম্পর্ক। আচ্ছা সম্পর্কটা কি? এই দেখো এস, দেখো তো আমি যদি এই এমটাকে একটু এভাবে লিখি 1/m কিউ বাই এই যে টি2 মাইনাস টি1, এভাবে লিখলে তো দোষে কিছু নাই, তাই না? যে 1 আর কিউ গুণ হয় কিউ থাকবে, আর এম তো নিচে গুণ হচ্ছে। বাট এই যে এই জিনিসটাকে কিন্তু আমরা সি বলে আসছি, এটা দেখো যে সি, এটাকে আমরা কি বলে আসছি? সি। তাহলে এস ইকুয়াল টু, হ্যাঁ সি বাই এম লেখা যায়, বা এভাবে লেখা যাবে সি ইকুয়াল টু হচ্ছে এস এম। স্কুল ম্যাথমেটিক্স তোমাদের বই লেখা এম এস, মহেন্দ্র সিং ধোনি, তো আমি উল্টাই লিখলাম এস এম,
ঠিক আছে? তো তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কি স্কুল ম্যাথমেটিক্স, না এটা না, যাই হোক আপেক্ষিক তাপ আর ভরের গুণফল। ওকে, আপেক্ষিক তাপ আর ভরের গুণফল। তো আমি এটা দিয়ে একটা অঙ্ক দেখাই, যে দেখো এই অঙ্কগুলো কিরকম থাকবে। অঙ্কগুলো এভাবে থাকবে, এই সূত্র দিয়ে অঙ্কটা দেখো, যে তোমাকে বলা হচ্ছে যে 10 কেজি পানি, ঠিক আছে, 10 কেজি পানি, পানির তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস হতে 90 ডিগ্রি সেলসিয়াসে পরিণত করতে কত তাপ দিতে হবে। বুঝো, দেখো আমরা পানির তাপমাত্রা বাড়াবো, এখন বলো তাপমাত্রা বাড়াতে হলে কি আমাকে তাপ দিতে হবে না, শক্তি দিতে হবে না? কত শক্তি দিব? তো এইগুলোর অ্যান্সার আমাদের হবে হচ্ছে এই সূত্র দিয়ে। এই যে কত তাপ দিতে হবে, এই যে কিউ, এটাকে আমরা বলে থাকি প্রদত্ত তাপ শক্তি বা গৃহীত, ঠিক আছে, গৃহীত তাপ শক্তি। তো তুমি লিখলে লিখবা, না লিখলে না, এটা হবে কি হবে যে এম এস ডেল টি। এখন দেখো কতটুকু পানির তাপমাত্রা বাড়াচ্ছি আমরা, 10 কেজি, তাহলে এম এর মান হচ্ছে 10 কেজি। আর পানির এই যে এস, এটা তোমরা জেনে রাখো, বলে দিব নেক্সট ক্লাসে বলে দেবো, আজকে জেনে রাখো পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। আপেক্ষিক তাপ নিয়ে আরো অনেক কাজ করবো আমি, ঠিক আছে? যে আপেক্ষিক তাপ বলতে কি, পানির আপেক্ষিক তাপ 4200 বলতে কি বুঝো, এগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসবে। তো এটা মুখস্থ একটা, যে জুল পার, ও এর একক লিখি না, এটা না। তো দেখো তাপ ধারণ ক্ষমতার এককটা লিখছি জুল পার কেলভিন, আর আপেক্ষিক তাপে আবার ভরটাও ভাগ হয়, তাহলে এর একক কি হবে বলতো? বলতো একক হবে হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। ওইখানে জুল পার কেলভিন আর এখানে পার কেজি পার কেলভিন, মানে কেজি তো ভাগ হয়েছে। তো এই যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। আর আমরা যে ডেলটি মানে আমরা তাপমাত্রা কত পরিবর্তন করতেছি, 60 থেকে 90 হচ্ছে, তার মানে বিয়োগ করবা 90 মাইনাস 60। আর আমরা জানি সেলসিয়াসের পার্থক্য করা মানে কেলভিনের পার্থক্য করে দেওয়া, মানে 30 কেলভিন। এই মান নিয়ে ঠাস করে ক্যালকুলেটর বসিয়ে দেবা, এম এর মান 10, এস এর মান 4200, ডেলটি হচ্ছে 30, এটা যা আসবে এত জুল, এই হচ্ছে অ্যান্সার। তো আজকে আর এটা দেখতেছি না, দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।